এই চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর শহীদ যতীন্দ্রনাথ দাস রচনাংশটি উৎস, অক্ষর এবং লাইন ভিত্তিক বিস্তারিত বর্ণনা করব। এই রচনাংশটির লেখক হলেন আশিস কুমার মুখোপাধ্যায়। এই রচনাংশটি অনেক বড় হওয়ায় এই রচনাংশটিকে পার্ট 1 এবং পার্ট 2 এই দুই ভাগে ভাগ করা হয়েছে। আশা করি তোমরা যদি এই রচনাংশটির দুটি পার্টই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখো, তাহলে পরীক্ষায় এই রচনাংশ থেকে যে প্রশ্নই আসুক না কেন তার উত্তর তোমরা দিতে পারবে। ভিডিওটি দেখার পর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো। তোমার একই ক্লাসে যদি কোনো বন্ধু থেকে থাকে তাহলে তাদের শেয়ার করতে পারো। এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রেখো। চলো আজকের ভিডিও শুরু করি। এই রচনাংশটি আলোচনা করার আগে আমরা লেখক আশিস কুমার মুখোপাধ্যায় সম্পর্কে কিছু কথা জেনে নিই। আশিস কুমার মুখোপাধ্যায় 1926 সালে জন্মগ্রহণ করেন এবং 2011 সালে তার মৃত্যু হয়। জন্ম নদিয়া জেলার রানাঘাটে। পড়াশোনা সেন্ট পলস কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে। ছাত্রাবস্থা থেকেই তিনি নেতাজি সুভাষচন্দ্রের আদর্শে অনুপ্রাণিত। ফুটবল বিশেষজ্ঞ ও আকাশবাণীতে ফুটবলের ইংরাজি ধারাভাষ্যকার ছিলেন। তার রচিত দুটি উল্লেখযোগ্য গ্রন্থ হল স্বাধীনতা রূপকার, নেতাজি সুভাষ, ইতিহাসের পাতা থেকে। এখানে একটা কথা বলে রাখি, শহীদ যতীন্দ্রনাথ দাস রচনাংশটি আশিস কুমার মুখোপাধ্যায়ের লেখা ইতিহাসের পাতা নামাঙ্কিত গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আমরা জেনে নিই শহীদ কাদের বলা হয়। যারা স্বাধীনতা, ন্যায় বা সত্যের জন্য নিজের প্রাণ দান করেন তাদের শহীদ বলা হয়। এই রচনাংশটি পড়লেই আমরা জানতে পারব শহীদ যতীন্দ্রনাথ দাস কিভাবে স্বাধীনতার জন্য নিজের প্রাণ দিয়েছিলেন। তাহলে চলো রচনাংশটি পড়ে জেনে নিই। যতীন দাসের জন্ম হয়েছিল 1904 সালের 27 অক্টোবর উত্তর কলকাতা শিকদার বাগান অঞ্চলে মামার বাড়িতে। 1904 সালে 27 অক্টোবর উত্তর কলকাতা শিকদার বাগান অঞ্চলে মামার বাড়িতে বিপ্লবী যতীন দাস জন্মগ্রহণ করেছিলেন। তারা সব মিলিয়ে 10 ভাই বোন ছিলেন। তারা ছিলেন 10 ভাই বোন। পিতামহ মহেন্দ্রনাথ দাস জাতীয় কংগ্রেসের চরমপন্থী দলের সক্রিয় সদস্য ছিলেন। বিপ্লবী যতীন্দ্রনাথের পিতামহ অর্থাৎ বিপ্লবী যতীন্দ্রনাথের বাবার বাবা বা ঠাকুরদা মহেন্দ্রনাথ দাস ছিলেন জাতীয় কংগ্রেসের চরমপন্থী দলের একজন সক্রিয় সদস্য। সক্রিয় কথার অর্থ হলো কোনো বিষয় বা কোনো কাজের সঙ্গে সরাসরি যুক্ত বোঝাতে সক্রিয় কথাটি ব্যবহৃত হয়ে থাকে। এখানে কিছু কথা সংক্ষেপে বলে রাখি। জাতীয় কংগ্রেস হলো ভারতের সবচেয়ে পুরনো একটি রাজনৈতিক দল। এই দলের তত্ত্বাবধানেই ভারতীয় স্বাধীনতা সংগ্রামের সূত্রপাত ঘটে। 1885 সালে অ্যালান অক্টাভিয়ান হিউম ও কয়েকজন বিশিষ্ট ভারতীয়ের চেষ্টায় এই জাতীয় কংগ্রেস দলটি প্রতিষ্ঠিত হয়। চরমপন্থী হলো কংগ্রেস দলের একটি পক্ষ যারা সশস্ত্র বা অস্ত্র সহকারে আন্দোলনের দ্বারা স্বাধীনতা অর্জনে বিশ্বাসী ছিলেন। ভারতের বিপ্লববাদের ইতিহাসে 1885 সালে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হলেও প্রাথমিক পর্যায়ে তার ভূমিকা ছিল আবেদন নিবেদন নীতি। বিংশ শতকে এই দলে যোগদান করেন এমন কিছু তরুণ বিপ্লবী সদস্য যারা কংগ্রেসের আবেদন নিবেদন নীতির প্রতি সন্তুষ্ট ছিলেন না। ইনাদের আগ্রাসনে ভারতের স্বাধীনতা যুদ্ধ যেমন জোরদার হয় তেমনি এদের আগ্রাসী মনোভাব চরম সংগ্রামের সশস্ত্র নীতিকেই পরম বলে
প্রচার করতে শুরু করে। ইনারাই ইতিহাসে চরমপন্থী নামে পরিচিত। কয়েকজন চরমপন্থী নেতার নাম হলো নেতাজি সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং, বিনয় বাদল দীনেশ প্রভৃতি। পিতা বঙ্কিম বিহারী দাস স্বদেশী আন্দোলনের সময় ইংরেজের গোলামি করবেন না বলে মিউনিসিপাল কর্পোরেশনের স্থায়ী চাকরিতে ইস্তফা দিয়ে একটা স্টেশনারি দোকান খুলে সংসার চালাতে গিয়ে আজীবন দারিদ্র ও দুঃখের সঙ্গে লড়াই করে গেছেন। বিপ্লবী যতীন্দ্রনাথ দাসের পিতা বঙ্কিম বিহারী দাস স্বদেশী আন্দোলনের সময় ব্রিটিশদের বা ইংরেজদের গোলামি বা দাসত্ব করবেন না বলে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের স্থায়ী চাকরিতে ইস্তফা দেন বা পদত্যাগ করেন। চাকরিতে ইস্তফা দেওয়ার পর বা চাকরি ছেড়ে দেওয়ার পর সংসার চালানোর জন্য তিনি একটি স্টেশনারি দোকান খোলেন। এর ফলে সংসার চালাতে গিয়ে আজীবন বা সারা জীবন দুঃখ ও দরিদ্রের মধ্যে তাকে কাটাতে হয়। এখানে বলে রাখি, স্বদেশী আন্দোলন হলো বড়লাট লর্ড কার্জন 1905 সালে বঙ্গভঙ্গের সিদ্ধান্ত নেন। ফলে সমগ্র বাংলা এই বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে ওঠে। বঙ্গভঙ্গের প্রতিবাদ স্বরূপ বিদেশি দ্রব্য বর্জন ও স্বদেশী দ্রব্য ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়। এটি স্বদেশী আন্দোলন নামে পরিচিত। স্টেশনারি দোকান হলো যেসব দোকানে লেখার কাগজপত্র, কলম, খাতা ও অন্যান্য সামগ্রী বিক্রি হয় সেসব দোকানকে স্টেশনারি দোকান বলা হয়। 1901 সালের দশহরার দিনে বঙ্কিমবাবু সপরিবারে গঙ্গা স্নান করে একটা ফিটন গাড়িতে চেপে বাড়ি ফিরছিলেন। 1901 সালে দশহরার দিনে একটা ফিটন গাড়িতে চেপে বঙ্কিমবাবু সপরিবারে অর্থাৎ পরিবারের সবাইকে নিয়ে গঙ্গা স্নান করে বাড়ি ফিরছিলেন। ফিটন গাড়ি হলো ঘোড়ায় টানা 4 চাকার ছাদ খোলা গাড়ি। পথে রেড রোডে কয়েকটি ব্রিটিশ টমি তাদের জোর করে ওই গাড়ি থেকে নামিয়ে দিয়ে নিজেরা গাড়িটি চেপে চলে যায়। সবাইকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে ব্রিটিশ সৈন্যরা তাদের গাড়িটিতে চেপে চলে যায়। বঙ্কিমবাবুকে ছেলে মেয়ে নিয়ে পায়ে হেঁটে বাড়ি ফিরতে হলো। এই জন্য বাকি রাস্তাটা বঙ্কিমবাবুকে ছেলে মেয়ে সঙ্গে নিয়ে পায়ে হেঁটে বাড়ি ফিরতে হয়। ওই দিনই উনি শপথ নেন সরকারি চাকরিতে ইস্তফা দেবেন। এই অপমানের প্রতিবাদে ওই দিনই বঙ্কিমবাবু শপথ নেন বা প্রতিজ্ঞা করেন যে তিনি আর কোনো মতেই ইংরেজদের গোলামি বা দাসত্ব করবেন না। তাই তিনি কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের স্থায়ী সরকারি চাকরিতে ইস্তফা দেন বা পদত্যাগ করেন। 1921 সালে যতীন ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশন থেকে প্রথম বিভাগে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। বিপ্লবী যতীন দাস 1921 সালে ভবানীপুর মিত্র ইনস্টিটিউশন থেকে প্রথম বিভাগে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। এখানে বলে রাখি, ভবানীপুর মিত্র ইনস্টিটিউশন হলো দক্ষিণ কলকাতার একটি বিখ্যাত বিদ্যালয়। আর প্রবেশিকা পরীক্ষা হলো আগেকার দিনে বিদ্যালয়ের শেষ পরীক্ষার নাম ছিল প্রবেশিকা পরীক্ষা। 1923 সালে আইএ পরীক্ষাতেও প্রথম ডিভিশন পান। এরপর 1923 সালে যখন তিনি আইএ পরীক্ষা দেন তাতেও তিনি প্রথম ডিভিশনে বা প্রথম বিভাগে পাস করেন। আইএ পরীক্ষা হলো আগেকার দিনে প্রবেশিকা পরীক্ষার পর উচ্চতর শিক্ষা গ্রহণের জন্য আইএ পরীক্ষা দিতে হতো। তারপর 1923 সালে বঙ্গবাসী কলেজের থার্ড ইয়ার বিএ ক্লাসে ভর্তি হয়ে যান। এরপর তিনি ওই বছরে অর্থাৎ 1923 সালে বঙ্গবাসী কলেজের থার্ড ইয়ার বিএ ক্লাসে ভর্তি হন। ছাত্র সংসদের নির্বাচনে অংশ নিয়ে
সভাপতি নির্বাচিত হয়েছিলেন। ওই কলেজে ছাত্র সংসদ নির্বাচনে অংশ নিয়ে বিপ্লবী যতীন দাস ছাত্র সংসদের সভাপতি পদে নির্বাচিত বা মনোনীত হন। আর এমনই ভোজনবিলাসী মানুষ ছিলেন যে পকেটে পয়সা থাকলে বন্ধুদের নিয়ে রেস্তোরাঁয় ঢুকতেন। বিপ্লবী যতীন দাস এতটাই ভোজনবিলাসী বা খাদ্যরসিক মানুষ ছিলেন যে তার পকেটে পয়সা থাকলেই বন্ধুদের সঙ্গে নিয়ে তিনি বিভিন্ন রেস্তোরাঁয় বা রেস্টুরেন্টে খাবার খেতে ঢুকতেন। ভাবলে অবাক হতে হয় যে এমন এক ভোজনবিলাসী মানুষকেও মির্জাফরের পাপের প্রায়শ্চিত্ত করতে আমরণ অনশনের পথই বেছে নিতে হয়েছিল কোন মন্ত্র বলে। তা হলো দেশপ্রেম, যা বিপ্লবীকে এক মুহূর্তের জন্য ভুলতে দেয় না যে সবার আগে দেশের স্বাধীনতা, তারপর অন্য কথা। কিন্তু ভাবতেই অবাক লাগে যে এরকম ভোজনবিলাসী খাদ্যরসিক মানুষটি বিশ্বাসঘাতক মির্জাফরের পাপের প্রায়শ্চিত্ত করতে কোন মন্ত্র বলে বা কোন মন্ত্রের জোরে আমরণ অনশন বা আমৃত্যু উপবাসের পথকে তিনি বেছে নিয়েছিলেন। এই মন্ত্র বলটি হলো দেশপ্রেম বা দেশের প্রতি ভালোবাসা। আর এই মন্ত্র বলটি এই মহান বিপ্লবীকে কখনো ভুলতে দেয়নি যে সবার আগে দেশের স্বাধীনতা, তারপর অন্য কথা। এক কথায় দেশপ্রেম বা দেশের প্রতি ভালোবাসার মন্ত্র বলে বিপ্লবী যতীন দাস ভোজনবিলাসী বা খাদ্যরসিক হলেও তিনি বিশ্বাসঘাতক মির্জাফরের পাপের প্রায়শ্চিত্ত করার জন্য আমরণ অনশন বা আমৃত্যু উপবাসের পথকেই বেছে নিয়েছিলেন। এবং দেশের প্রতি ভালোবাসার মন্ত্রই এই মহান বিপ্লবীকে কখনো ভুলতে দেয়নি যে সবার আগে দেশের স্বাধীনতা, তারপর অন্য কথা। এখানে বলে রাখি, মির্জাফরের পাপ বলার কারণ হলো নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি ছিলেন মির্জাফর। পলাশির যুদ্ধের সময় সিরাজউদ্দৌলার সঙ্গে তিনি বিশ্বাসঘাতকতা করেন, ফলে বাংলার ক্ষমতা ইংরেজদের হাতে চলে যায়। তাই বাংলা পরাধীন হয়। পরে আস্তে আস্তে সারা ভারত ইংরেজদের অধীনে চলে যায়। মির্জাফরের বিশ্বাসঘাতকতাকেই এখানে মির্জাফরের পাপ বলা হয়েছে। আর এই পাপের প্রায়শ্চিত্ত করতে বিপ্লবী যতীন দাস আমরহ অনশনের পথ বেছে নিয়েছিলেন। কিশোর বিপ্লবী হিসেবেই যতীন্দ্রনাথ দাসের নাম সর্বত্র ছড়িয়ে পড়েছিল। অল্প বয়সেই একজন কিশোর বিপ্লবী হিসেবে যতীন্দ্রনাথ দাসের নাম চারদিকে ছড়িয়ে পড়ে। 1919 সাল থেকে 1920 সালে মাত্র 15-16 বছর বয়সে একটা বিলাতি কাপড়ের দোকানে পিকেটিং করতে গিয়ে ধরা পড়ে যান। ছাত্রাবস্থাতেই 1919 থেকে 1920 সালে মাত্র 15-16 বছর বয়সে যতীন্দ্রনাথ দাস একটি বিলাতি কাপড়ের দোকানে অর্থাৎ বিলাতে বা ইংল্যান্ডে প্রস্তুত বস্ত্রের দোকানে পিকেটিং করতে গিয়ে অর্থাৎ বিলাতি কাপড় বা ইংল্যান্ডে প্রস্তুত কাপড় যাতে বিক্রি না করে এই জন্য দলবদ্ধভাবে বিক্ষোভ করার জন্য তিনি পুলিশের হাতে ধরা পড়েন। বিচারে তার 6 মাসের জেল হয়। এর ফলে বিচারে তার 6 মাসের জেল হয়। কিন্তু জেলে তাকে অখাদ্য কুখাদ্য খেতে দেওয়ায় কঠিন আমাশয় রোগে আক্রান্ত হন। কিন্তু জেলে তাকে অখাদ্য কুখাদ্য খাবার অর্থাৎ খুবই নিম্নমানের ও অস্বাস্থ্যকর খাবার খেতে দেওয়া হতো, ফলে তিনি কঠিন আমাশয় রোগে আক্রান্ত হন। এখানে বলে রাখি, আমাশয় হলো এক ধরনের পেটের রোগ। শেষ পর্যন্ত ডাক্তারের নির্দেশে মেয়াদ শেষ হওয়ার আগেই তাকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়। শেষ পর্যন্ত ডাক্তারের নির্দেশ বা অনুমতি মেনেই তাকে জেলের মেয়াদ শেষ হওয়ার নির্ধারিত সময়ের আগেই জেল থেকে ছেড়ে দেওয়া হয়।
এই সময় দেবেন বসু নামে এক দক্ষ বিপ্লবীর সঙ্গে যতীন্দ্রনাথের ঘনিষ্ঠতা হয়। নিতান্ত কৈশোরেই বিপ্লবী যতীন দাসের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে এক দক্ষ বিপ্লবী দেবেন বসুর। দেবেন বসুই শচীন সান্যালের সঙ্গে যতীন দাসের ঘনিষ্ঠতা করে দেন। এই দেবেন বসুই তৎকালের বিখ্যাত বিপ্লবী শচীন সান্যালের সঙ্গে যতীন দাসের পরিচয় করিয়ে দেন এবং পরবর্তীকালে বিপ্লবী শচীন সান্যালের সঙ্গেও যতীন দাসের সম্পর্ক ঘনিষ্ঠ হয়ে ওঠে। এখানে বলে রাখি, শচীন সান্যাল ছিলেন সেই সময়কার একজন বিখ্যাত বিপ্লবী। তিনি সশস্ত্র বিপ্লবীদের বোমা তৈরির প্রশিক্ষণ দিতেন। এই সময় যতীনের ছদ্মনাম হয় রবিন। আর কিছুদিন গেলে যতীন দাস আর একটু সিনিয়র হলে তার দ্বিতীয় ছদ্মনাম হয় কালীবাবু। বিপ্লবী দলে যোগদানের পর প্রথম দিকে যতীন দাসের ছদ্মনাম ছিল রবিন। পরবর্তীকালে দলে একটু সিনিয়র হলে অর্থাৎ পরবর্তীকালে দলে তার পদমর্যাদা বাড়ানো হলে বা উন্নতি হলে তার দ্বিতীয় ছদ্মনাম হয় কালীবাবু। এখানে বলে রাখি, বিপ্লবীরা নিজের নাম আড়াল করতে বিভিন্ন ছদ্মনাম ব্যবহার করতেন। শচীন সান্যাল সিনিয়র ও জুনিয়র সব বিপ্লবীদের নিয়ে বোমা বানানোর ট্রেনিং ক্লাস শুরু করেন। সিনিয়র ও জুনিয়র সব বিপ্লবীদের নিয়ে বিপ্লবী শচীন সান্যাল বোমা বানানোর ট্রেনিং ক্লাস শুরু করেন। তাতে যতীন সবচেয়ে সফল ছাত্র হিসেবে নিজেকে প্রমাণ করেন। সেখানে শচীন সান্যালের কাছ থেকে যতীন দাস বোমা বানানোর শিক্ষায় সবচেয়ে সফল ছাত্র হিসেবে নিজেকে প্রমাণ করেন। এক কথায় শচীন সান্যালের কাছে বোমা তৈরির প্রশিক্ষণ পেয়ে যতীন দাস বোমা বানানোয় বিশেষ পারদর্শী হয়ে ওঠেন। 1924 সালে শচীন সান্যাল ভারতের সব প্রান্তের বিপ্লবীদের এক ছাতার তলায় আনার জন্য একটি সংস্থা গড়ে তোলেন, যার নাম দেন হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন। বিপ্লবী শচীন সান্যাল 1924 সালে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন নামক একটি সংস্থা গড়ে তোলেন। এই সংস্থাটি গড়ে তোলার পিছনে শচীন সান্যালের উদ্দেশ্য ছিল ভারতের সব প্রান্তের বিপ্লবীদের এক ছাতার নিচে নিয়ে আসা। এক কথায় ভারতের সমস্ত প্রান্তের বিপ্লবীদের একত্রিত করার জন্য বিপ্লবী শচীন সান্যাল 1924 সালে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন নামক একটি সংস্থা গড়ে তোলেন। প্রথমে নাম ছিল আর্মি, পরে বদল করে নাম করা হয় অ্যাসোসিয়েশন। একদম প্রথমে এই সংস্থাটির নাম ছিল হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান আর্মি। পরবর্তীকালে এই সংস্থাটির নাম বদলে রাখা হয় হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন। তাছাড়া প্রয়োজনীয় পিস্তলের সমস্যা মেটাতে খিদিরপুরের ডগ অঞ্চলে যতীনের সক্রিয়তায় এবং বিপ্লবী হরিনারায়ণ চন্দ্র, দেওঘরের বিশ্বনাথ মুখোপাধ্যায়, রাজেন লাহিড়ী, পাঞ্জাবের ইন্দার সিং নারায়ণ ইত্যাদি উগ্রবাদী বন্ধুদের সহায়তায় একটি পিস্তল ও বোমার গোপন দোকান গড়ে ওঠে। এছাড়া বিপ্লবীদের প্রয়োজনীয় পিস্তল পেতে যাতে তাদের সমস্যা বা অসুবিধা না হয়, সেই জন্য খিদিরপুরের ডগ অঞ্চলে অর্থাৎ খিদিরপুরে জাহাজ যাতায়াত করে এমন এলাকায় যতীনের পূর্ণ সক্রিয়তায় এবং বিপ্লবী হরিশ্চন্দ্র দাস, দেওঘরের বিশ্বনাথ মুখোপাধ্যায়, রাজেশ লাহিড়ী, পাঞ্জাবের ইন্দার সিং নারায়ণ প্রমুখ উগ্রবাদী অর্থাৎ নিজের দেশ বা জাতির স্বার্থে অসহিষ্ণু মতবাদী বন্ধুদের সহায়তায় বা সাহায্যে একটি পিস্তল ও বোমার গোপন দোকান গড়ে ওঠে। দক্ষিণেশ্বরের বাচস্পতি পাড়ায়
যতীন বোমা তৈরির উন্নত প্রণালী শেখাতেন এবং অন্যান্য বিষয়েও ট্রেনিং দিতেন। দক্ষিণেশ্বরের বাচস্পতি পাড়ার একটি বাড়ি বিপ্লবী যতীন দাসের বিপ্লব সম্পর্কিত কাজকর্ম শেখানোর কেন্দ্র হয়ে উঠেছিল। সেখানে তিনি কিভাবে উন্নত বোমা তৈরি করতে হয় শেখাতেন। এছাড়া আরও অন্যান্য বিষয়েও ট্রেনিং দিতেন তিনি। 1925 সালের 10ই নভেম্বর পুলিশ দক্ষিণেশ্বরের বাড়িটি ঘিরে ফেলে। সেই সংবাদ পুলিশের কানে পৌঁছালে যতীন দাসকে গ্রেপ্তারের উদ্দেশ্যে 1925 সালের 10ই নভেম্বর পুলিশ সেই দক্ষিণেশ্বর বাড়িটি ঘিরে ফেলে। কিন্তু যতীন্দ্রনাথ ওই সময় বাড়িতে না থাকায় পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারে না। কিন্তু ওই দিন ওই সময় বিপ্লবী যতীন্দ্রনাথ সেই দক্ষিণেশ্বর বাড়িতে না থাকায় পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি। 1925 সালের 25শে ডিসেম্বর পুলিশ গিরিজ মুখার্জি রোডের বাড়ি থেকে তাকে ব্যাকেটে যতীন্দ্রনাথকে গ্রেপ্তার করে। 1925 সালের 25শে ডিসেম্বর গিরিজ মুখার্জি রোডের বাড়ি থেকে পুলিশ বিপ্লবী যতীন্দ্রনাথ দাসকে গ্রেপ্তার করেন। একটা মজার ব্যাপার হলো সাক্ষীরা কেউই তাকে চিনতে পারেনি। মজার ব্যাপার হলো বিচারের সময় আদালতের সাক্ষীরা কেউই বিপ্লবী যতীন দাসকে চিনতে পারেনি। তবুও ব্রিটিশ শাসকরা বেঙ্গল অর্ডিন্যান্স প্রয়োগ করে তাকে আটক করে রাখে। মেদিনীপুরের এক কন্ডেম সেলে তাকে রাখা হয়। তবুও ব্রিটিশরা বিপ্লবী যতীন দাসকে মুক্তি দেওয়ার বদলে তার উপর বেঙ্গল অর্ডিন্যান্স প্রয়োগ করে বলপূর্বক তাকে মেদিনীপুরের এক কন্ডেম সেলে আটকে রাখা হয়। এখানে বলে রাখি, বেঙ্গল অর্ডিন্যান্স হলো এক প্রকার আইন। 1925 খ্রিস্টাব্দে বাংলায় এই আইন চালু হয়। এই আইনে বিপ্লবীদের দমন করার জন্য ব্রিটিশ পুলিশ ও প্রশাসনকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়। এই আইন প্রয়োগ করে বিপ্লবী সন্দেহভাজন ব্যক্তিকে সাক্ষ্য ছাড়াই গ্রেপ্তার করা হতো। কন্ডেম সেল হলো কোনো কয়েদিকে বিশেষ শাস্তি দিতে ব্যবহৃত নির্বাসন কুঠুরি। এই কুঠুরির আয়তন এত ছোট যে এই কুঠুরিতে সোজা হয়ে দাঁড়ানো বা সোজা হয়ে শোয়া যেত না। বাইরের পৃথিবীর সঙ্গে এই সেলের কোনো প্রকার যোগাযোগ প্রায় থাকতো না। ব্রিটিশ শাসকরা স্বাধীনতা যোদ্ধাদের এই কুঠুরিতে মাত্রাতিরিক্ত অত্যাচার করার জন্য বন্দি করে রাখত। এই সময় তার শরীর একেবারে ভেঙে পড়ে। এই সময় অসুস্থতার কারণে বিপ্লবী যতীন দাসের শরীর একেবারে ভেঙে পড়ে। তখন জেল ডাক্তারের পরামর্শে তাকে ময়মনসিংহ জেলে পাঠানো হয়। শরীর ভেঙে পড়ায় জেল ডাক্তারের পরামর্শে বিপ্লবী যতীন দাসকে ময়মনসিংহ জেলে পাঠানো হয়। এখানে স্বদেশী বিপ্লবীদের উপর অকথ্য অত্যাচার চলতে দেখে তিনি জেল সুপারের বিরুদ্ধে অনশন শুরু করে দেন। এই জেলে থাকাকালীন স্বদেশী বিপ্লবীদের উপর অকথ্য অত্যাচার চলতে দেখেন যতীন দাস। তাই তিনি সেখানে জেল সুপারের বিরুদ্ধে অনশন শুরু করেন। অবশেষে গোয়েন্দা বিভাগের ডিআইজি লোমানের হস্তক্ষেপে 21 দিনের দিন অনশন ভঙ্গ হয়। অবশেষে গোয়েন্দা বিভাগের প্রধান ডিআইজি লোম্যানের হস্তক্ষেপে 21 দিন পর বিপ্লবী যতীন দাস অনশন ভঙ্গ করেন। তারপরই তাকে পাঞ্জাবের মরু অঞ্চলের দুর্গম ও ভয়াবহ মিয়ানওয়ালি জেলে পাঠিয়ে দেওয়া হয়। এরপর যতীন দাসকে ময়মনসিংহের জেল থেকে পাঞ্জাবের মরু অঞ্চলের দুর্গম ও ভয়াবহ মিয়ানওয়ালি জেলে পাঠানো হয়েছিল। 1928 সালের আগস্ট মাসে যতীন্দ্রনাথকে কলকাতায় এনে ছেড়ে দেওয়া হয়। 1928 সালে আগস্ট মাসে পাঞ্জাবের মরু অঞ্চলে অবস্থিত
দুর্গম ও ভয়াবহ মিয়ানওয়ালি জেল থেকে যতীন দাসকে কলকাতায় নিয়ে আসা হয় এবং সেখান থেকে তাকে ছেড়ে দেওয়া হয়। ঠিক ওই সময়েই তার একমাত্র ভগিনী লাবণ্যপ্রভা দেবীরও মৃত্যু হয়। এই সময় বিপ্লবী যতীন দাসের একমাত্র ভগিনী অর্থাৎ একমাত্র বোন লাবণ্যপ্রভা দেবীরও মৃত্যু হয়। এই ঘটনা তাকে সেই সময় খুবই দুঃখ দিয়েছিল। 1922 থেকে 1925 এই সময়টায় জাতীয় কংগ্রেসে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের প্রাধান্য লক্ষ্য করা যায়। আর ঠিক এই সময় সুভাষচন্দ্র ছিলেন দেশবন্ধুর দক্ষিণহস্ত স্বরূপ। 1922 সাল থেকে 1925 সাল এই সময়ে জাতীয় কংগ্রেসে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের প্রাধান্য বা গুরুত্ব লক্ষ্য করা যায়। ঠিক এই সময় নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের দক্ষিণ হস্ত বা ডান হাত। এক কথায় জাতীয় কংগ্রেসে 1922 সাল থেকে 1925 সালের মধ্যে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের প্রাধান্য বা গুরুত্ব অনেক বেশি ছিল। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ভারতের স্বাধীনতা আন্দোলনে যে ভূমিকা পালন করেছিলেন তাতে তার প্রধান সহযোগী ছিলেন সুভাষচন্দ্র বসু। অর্থাৎ সুভাষচন্দ্র বসু দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের প্রধান কাজগুলিকে যথোপযুক্তভাবে সম্পাদনা করতেন। এখানে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এবং নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে কিছু কথা বলে রাখি। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ছিলেন বাংলা তথা ভারতের বিখ্যাত দেশনেতা। এই বিখ্যাত দেশপ্রেমিক ছাত্র জীবন থেকেই দেশের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। দাতা হিসেবে তার খ্যাতিও কম ছিল না। গান্ধীজির আহ্বানে ব্যারিস্টার পেশা ত্যাগ করে চিত্তরঞ্জন দাস পুরোপুরি দেশ সেবায় আত্মনিয়োগ করেন। তিনি আলিপুর ষড়যন্ত্র মামলার আসামি স্বদেশী বিপ্লবীদের পক্ষ সমর্থন করে দেশপ্রেমিকের সম্মান পান। বাংলার মানুষের কাছে তিনি দেশবন্ধু নামে পরিচিত। এই মহান সংগ্রামী স্বরাজ্য দল গঠন করেন। নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন একজন অগ্রগণ্য স্বাধীনতা সংগ্রামী। তিনি 1897 সালে 23 জানুয়ারি উড়িষ্যার কটক শহরে জন্মগ্রহণ করেন। তিনি 1920 খ্রিস্টাব্দে ICS পরীক্ষায় চতুর্থ স্থান অধিকার করেন। স্বদেশ প্রেম ও পরাধীনতার জ্বালা সুভাষের মনে এতটাই তীব্র ছিল যে তিনি দেশের সেরা চাকরি হাতের মুঠোয় পেয়েও ইংরেজদের গোলামি করবেন না বলে চাকরি করেননি। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের কাছে তিনি বিপ্লববাদের মন্ত্রের দীক্ষা নেন। জ্বলন্ত একটি গোলার মতো তিনি ইংরেজ শাসকদের ভীতির অন্যতম কারণ হয়ে উঠেছিলেন। প্রতিটি আন্দোলনের অগ্রভাগেই তাকে দেখা গিয়েছিল। ধীরে ধীরে তিনি চরমপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত হন ও ফরওয়ার্ড ব্লক নামে নতুন রাজনৈতিক দল গঠন করেন। জার্মানি, জাপান, রাশিয়া, সিঙ্গাপুর প্রভৃতি দেশে গিয়ে সেখান থেকে শক্তি সঞ্চয় করে তিনি ভারতের স্বাধীনতার জন্য ইংরেজ বিরোধী লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েন। 1945-এর 18 আগস্ট বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়েছে বলে প্রচারিত হলেও এই খবরের সত্যতা আজও প্রমাণিত হয়নি। আবার ওই সময়েই যতীন দাস শৃঙ্খলা পরায়ণ কর্মী ও মানুষ হিসেবে সুভাষচন্দ্রের অত্যন্ত স্নেহভাজন হয়ে উঠেছিলেন। আর এই সময়েই দলের শৃঙ্খলা পরায়ণ কর্মী অর্থাৎ দলের রীতিনিয়ম মেনে চলা একজন কর্মী ও সাহসী বিপ্লবী হিসেবে নেতাজির অত্যন্ত স্নেহভাজন বা ভালোবাসার
মানুষ হয়ে ওঠেন যতীন দাস। প্রত্যেককে সামরিক পদ্ধতিতে ড্রিল, মার্চ পাস্ট, অভিবাদন ইত্যাদি করানো হতো। আর এই ব্যাপারে যতীন দাস বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন। তাছাড়াও তিনি সে সময়ে সাউথ ক্যালকাটা ন্যাশনাল স্কুলের অবৈতনিক শিক্ষক হিসেবে যোগদান করে ছাত্রদের ড্রিল শেখাতেন। কথাগুলি সুভাষচন্দ্র স্বয়ং যতীন দাস সম্পর্কে লিখে গেছেন তার ইন্ডিয়ান স্ট্রাগল বইটিতে। নেতাজি সুভাষচন্দ্র বসু স্বয়ং অর্থাৎ নিজে যতীন দাস সম্পর্কে ইন্ডিয়ান স্ট্রাগল নামক বইয়ে তার সুচিন্তিত মতামত লিখে গেছেন। নেতাজি সুভাষচন্দ্র বসুর লেখা ইন্ডিয়ান স্ট্রাগল বইটি থেকে জানা যায় প্রত্যেককে সামরিক পদ্ধতিতে অর্থাৎ প্রত্যেককে যুদ্ধের পদ্ধতিতে ড্রিল অর্থাৎ নিয়মিত ব্যায়াম, মার্চ পাস্ট অর্থাৎ শৃঙ্খলাবোধ হয়ে তালে তালে পা ফেলে চলা, অভিবাদন অর্থাৎ শ্রদ্ধা জানানো বা সেলাম জানানো প্রভৃতি করানো হতো। আর এই ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন যতীন দাস। তাছাড়া যতীন দাস সে সময়ে সাউথ ক্যালকাটা ন্যাশনাল স্কুলের অবৈতনিক শিক্ষক হিসেবে অর্থাৎ বেতনহীন শিক্ষক বা বিনা বেতনে সেই স্কুলের ছাত্রদের ড্রিল বা নিয়মিত ব্যায়াম শেখাতেন। এক কথায় যতীন দাস সে সময়ে সাউথ ক্যালকাটা ন্যাশনাল স্কুলের ছাত্রদের শারীরিক সক্ষমতা বাড়ানোর জন্য বিনা পয়সায় ড্রিল বা নিয়মিত ব্যায়াম শেখাতেন। 1928 থেকে অর্থাৎ সাইমন কমিশন বিরোধী আন্দোলনের সময় জাতীয় কংগ্রেসের অভ্যন্তরে মতপার্থক্য দেখা যায়। 1928 সালে যখন সাইমন কমিশন বিরোধী আন্দোলন জোরদার হয়ে ওঠে সেই সময় জাতীয় কংগ্রেসের অভ্যন্তরে বা ভিতরে তীব্র মতপার্থক্য বা মতের অমিল দেখা যায়। এক কথায় 1928 সালে সাইমন কমিশন বিরোধী আন্দোলন জোরদার হয়ে উঠলে জাতীয় কংগ্রেসের একদল সদস্য এই সাইমন বিরোধী আন্দোলনকে সমর্থন করে আর একদল সদস্য এই আন্দোলনকে সমর্থন করেননি। ফলে এই আন্দোলনকে কেন্দ্র করে মতপার্থক্য দেখা যায়। জাতীয় ঐক্য বজায় রেখে কংগ্রেসের অভ্যন্তরে বামপন্থী সদস্যদের অবস্থান শক্ত করতে সুভাষচন্দ্র বসু ও জওহরলাল নেহেরু ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ বা ভারতীয় স্বাধীনতা সংঘ প্রতিষ্ঠা করেন। সাইমন কমিশন বিরোধী আন্দোলনে মতপার্থক্য দেখা দিলে জওহরলাল নেহেরু এবং নেতাজি সুভাষচন্দ্র বসু কংগ্রেসের অভ্যন্তরে জাতীয় ঐক্য বা একতা বজায় রাখতে এবং বামপন্থী সদস্যদের অর্থাৎ সাইমন বিরোধী আন্দোলনে সমর্থনকারী সদস্যদের অবস্থানকে চাঙ্গা করতে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট লীগ বা ভারতীয় স্বাধীনতা সংঘ প্রতিষ্ঠা করেন। যতীন দাস সুভাষচন্দ্রের পথই শ্রেষ্ঠ পথ বিবেচনা করে ভারতীয় স্বাধীনতা সংঘকেই সমর্থন জানান। বিপ্লবী যতীন্দ্রনাথ দাসও তখন নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি পূর্ণ আস্থা রেখে এবং তার পথকেই শ্রেষ্ঠ পথ বিবেচনা করে ভারতীয় স্বাধীনতা সংঘকেই স্বাগত ও সমর্থন জানান। এক কথায় যতীন দাস নানা দিক বিবেচনা করে সুভাষচন্দ্রের পথকেই শ্রেষ্ঠ পথ মনে করেন। তাই তিনি ভারতীয় স্বাধীনতা সংঘকেই সমর্থন জানিয়েছিলেন। জাতীয় কংগ্রেসের সঙ্গে মতপার্থক্যের জন্য ভগৎ সিং, ভগবতীচরণ শুক্লা এবং আরও কয়েকজন কংগ্রেসের প্রতি আনুগত্য প্রত্যাহার করেন। সাইমন কমিশন বিরোধী আন্দোলনের সময় জাতীয় কংগ্রেসের সঙ্গে সেই মতপার্থক্যের জন্য বা মতের মিল না হওয়ায়
ভগৎ সিং, ভগবতীচরণ শুক্লা এবং আরও কয়েকজন কংগ্রেসের প্রতি আনুগত্য প্রত্যাহার করেন বা আনুগত্য ফিরিয়ে নেন। এই সময় ভগৎ সিং পাঞ্জাবে হিন্দ নওজওয়ান সভা নামে একটি বিপ্লবী দল প্রতিষ্ঠা করেন। ভগৎ সিং এই সময় পাঞ্জাবে হিন্দ নওজওয়ান সভা নামে একটি বিপ্লবী দল প্রতিষ্ঠা করেন। এর পরের অংশটি আমরা এর পরের ভিডিওয় আলোচনা করব। যতটা অংশ বুঝালাম সেই অংশ থেকে তোমাদের কোনো প্রশ্নের উত্তর জানার থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও।